তো আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025, আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 21তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 21তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব গতদিন আমি একটু আপনাদের যে জিডি প্লাস যে এজাহার, এটার একটা মুসাবিদা আমি একটু দ্রুত পড়ে গেছিলাম, ওইটা থেকেই শুরু করি আর কি, যে জিডি কিভাবে লিখতে হয় আর এজাহার কিভাবে লিখতে হয়। তো তার আগে আপনাদের একটু আহ, জানা থাকা দরকার যে জিডি অর্থ হলো জেনারেল ডায়েরি এন্ট্রি। আমাদের যখন কোনো আমল অযোগ্য অপরাধ সংঘটিত হয়, তখন যদি আপনি থানায় গিয়ে অভিযোগ জানান, তাহলে তারা এন্ট্রি করবে হচ্ছে কি, জিডি। আর যদি আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়, তাহলে থানায় গেলে তারা এন্ট্রি করবে কি বলেন, এফআইআর বা এজাহার। ঠিক আছে? তাহলে জিডি সাধারণত আমরা বাস্তব জীবনে কখন করি? সচরাচর যেটা করা হয় আর কি, ধরেন আপনার একটা জিনিস হারাই গেছে, থানায় গিয়ে কি করেন, জিডি করি। বা কেবল একটা ঘটনার আশঙ্কা করতেছেন, এখনো কি ঘটে নাই, ওই মুহূর্তেও আমরা কি করি, জিডি করি। তো জিডি হলো জেনারেল ডায়েরি এন্ট্রি। তো কিভাবে লিখতে হয় একটু দেখেন, যে বরাবর অফিসার ইনচার্জ, মুগদা থানা, ডিএমপি, ঢাকা। বিষয় সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য জনাব যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী শ্রী গৌর শ্যাম দাস, পিতা মৃত মিহিলাল ঋষি দাস, সাং, সাং মানে সবাই বুঝেন, সাং মানে হলো ঠিকানা, নট গ্রাম বললে ভুল হয়। সাং মানে হচ্ছে কি, ঠিকানা, যে যেখানে থাকে সেটার ঠিকানা। 5 নং কাজীরবাগ, থানা মুগদা, জেলা ঢাকা। একটু লেখেন মুগদা, ওই জায়গায় জেলা, মুগদা ঢাকা লেখা, জেলা কি ঢাকা। এই মর্মে জানাইতেছি যে বিবাদী শ্রী সুধীর চন্দ্র ঋষি দাস, শ্রী অধিক চন্দ্র ঋষি দাস, উভয়ের পিতা হচ্ছে মৃত রাজমোহন ঋষি দাস। 3 নাম্বার হচ্ছে সুকমল ঋষি দাস, 4 নাম্বার হচ্ছে রায় কমল ঋষি দাস, উভয়ের পিতা সুধীর চন্দ্র ঋষি দাস। সর্বসাং কত? সর্বসাং মানে জানেন, মানে সবার ঠিকানা। 5/1, কাজিরবাগ, থানা মুগদা, ঢাকা, গণ সহ। আপনি বলতে পারেন যে ঢাকা গণ কেন, ওটা আপনি ঢাকা গণ লিখতে পারেন বা গণ কেটে দিয়েও লিখতে পারেন, তবে এটা একটা মানে একটা পদ্ধতি আর কি, লেখে আর কি, যে গণ মানে হলো ওই কয়জন রে বলা হচ্ছে যে গণ সহ আরো অজ্ঞাতনামা 4-5 জন যুবক শ্রেণীর লোকজন নিয়ে গত এত ইংরেজি তারিখ বিকাল কত 5 ঘটিকার সময় আমরা উল্লেখিত ঠিকানার বসত বাড়িতে তাহারা অন্যায় বেআইনি ও জোরপূর্বক ভাবে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন লওয়ার জন্য কোদাল, শাবল, খুন্তি, হাতুড়ি ইত্যাদি দ্বারা কাজ করিবার চেষ্টা করলে আমি, আমার স্ত্রী, পুত্র, স্থানীয় লোকজন বাধা দিলে তারা কাজ করিতে না পারিয়া ঘটনাস্থল হইতে চলে যায়, এবং যাওয়ার সময় তারা এই বলে হুমকি দিয়া যায় যে যে কোনো প্রকারেই হোক 7 দিনের মধ্যে আরো অধিক লোকজন বলে বলিয়ান হইয়া আমরা আমার বসত বাড়ির বাদির হয়ে গেছে, কি লিখবেন, বাড়ির, বসত বাড়ির মাঝখান দিয়ে গ্যাস, বিদ্যুৎ বা পানি লাইন লইয়া যাবে। তাই আমি এই বিষয়টি লইয়া মানসিক ভাবে চিন্তিত আছে। এখানে মানসিক বানানটা ভুল আছে, মানসিক বানানে কোন স হবে বলেন, দন্তন্য ন। অতএব উক্ত ঘটনার বিষয়টি ভবিষ্যতের জন্য আপনার থানায় সাধারণ ডায়েরিভুক্ত করতে মর্জিত হয়, মানে তো তারা যে অবৈধভাবে গ্যাসের লাইন, পানির লাইন নিতে গেছিল, তারা বাধা দিলে উল্টা তাদেরকে কি দিছে, হুমকি দিছে। এই বিষয়টা থানারে কি রাখছে, জানায় রাখছে। এবং এটা যদি খুব বেশি বড় অপরাধ হতো, তাহলে আর থানা কর্তৃপক্ষ জিডি হিসেবে এন্ট্রি করতো না, তাহলে কি এফআইআর হিসেবে এন্ট্রি করতো। নিবেদক শ্রী গুরু শ্যাম দাস, পিতা মিহিলাল দাস, এই তো করে। জিডি করলে যদি আপনার নন জিআর মামলার সূচনা হয়, যদি ছোটখাটো অপরাধ হয়। এখন জিডির আবার প্রকারভেদ আছে, যদি আপনি ধরেন বিষয়টা যদি কিছু হারাই গেছে, সেই ক্ষেত্রে আমরা যে জিডি করি, সেই ক্ষেত্রে তো ওই ওই ক্ষেত্রে আর ওটা নন জিআর মামলা হয় না। কিন্তু আপনারা কেউ হুমকি দিছে বা চট থাপ্পড় দিছে, থানায় যে অভিযোগ জানাইছেন, তখন যে জিডিটা এন্ট্রি করলো, এটা আবার
তদন্ত করবে কি করবে না, অনুমতি চাই কার কাছে? ওই কোর্টে পাঠায় দেয়। তখন ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয়, তাহলে ওইভাবে যে মামলার সূচনা হয় সেটাকে কি বলে? নন জিয়ার মামলা। এজাহারের মুসাবিদা: বরাবর অফিসার ইনচার্জ, আদাবর থানা, ডিএমপি ঢাকা, বিষয় এজাহার দায়ের। তো মানে প্যাটার্ন একই, হুবহু এক, কিন্তু এখানে আপনি যে ঘটনাটা বর্ণনা করবেন সেটা হচ্ছে গ্রিভিয়াস ইন নেচার, মানে গুরুতর প্রকৃতির আর কি, এবং যেটা হচ্ছে কগনিজেবল, যেটা কগনিজেবল। জনাব বিনীত নিবেদন এই যে, তো আপনি একটা জিনিস যদি দেখেন, এজাহার বা সাধারণ ডায়েরিতে কি কোনো ধারা উল্লেখ করা লাগে? কোনো ধারা কিন্তু উল্লেখ করা লাগে না। আপনি যে ঘটনা বলবেন সেই ঘটনা অনুসারে ওনরা এটারে কি করবে? রেকর্ড করবে আর কি। তো বিনীত নিবেদন আবার কিছু কিছু এজাহারের ফরম্যাট আছে ধারা উল্লেখ করেও দেয়, উকিল সাহেবরা ধারা উল্লেখ করেও দেয়, কিন্তু আপনাদের ধারা উল্লেখের দরকার নাই, আমরা এজাহার আসলে সরাসরি কি এইভাবেই লিখে দিব। আমি আতিয়া আক্রিন শিলু, এই 27 মানে কি? ওনার বয়স। স্বামী আউয়াল হোসেন, সাংকরটিয়া, থানা জেলা টাঙ্গাইল। এপি মানে হলো, এপি অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? অ্যাপার্টমেন্ট বা বাসা নং 03, নবোদয় হাউজিং, প্রবীণ সড়ক, থানা আদাবর, ঢাকা। থানায় আসিয়া লেখেন, আসিয়া, আলিয়া হয়ে গেছে। আবার কেউ ভাবেন না আলিয়া ভাট, না, এটা আসিয়া। আসিয়া, কোনো সমস্যা নাই। যে কোনো এক জায়গার অ্যাড্রেস দিয়ে লিখবেন, তবে আপাতত মানুষ গোপালগঞ্জের উপর খেপা, গোপালগঞ্জের অ্যাড্রেস দিয়েন না, অন্য কোনো জায়গায় দিয়েন। তো নিম্নলিখিত এজাহার দায়ের করিতেছি যে আমার মেয়ে নায়িকা হোসেন প্রকৃতি। স্যার জি বলেন। স্যার গাজীপুরের অ্যাড্রেস দিলে নিশ্চিত ফিল করাই দিব। তা দেখেন, যাই হোক, এখন কেউ আবার নিউ ইয়র্কের অ্যাড্রেস দিয়েন না, তো নিউ ইয়র্কের মামলা বাংলাদেশি থানায় করতে যাচ্ছে, এরকম যেন না হয়। নায়িকা হোসেন প্রকৃতি, 12, ধানমন্ডি সত্তা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এগুলো আপনারা নিজের মতো করে দিয়ে দিবেন, জাস্ট একটা ফ্যাক্ট দেখাইলাম আর কি। গত ইংরেজি এত তারিখ এত ঘটিকার সময় আমার মেয়ে চকলেট কেনার জন্য বাসার নিচে নামে। উক্ত সময় আসামি, এ জায়গায় আসামি লিখতে হয়। 1 নম্বর সাইফুল হাসান আসলাম, পিতা লিখবেন, সাং লিখবেন। 2 নম্বর অনিক, পিতা সাং লিখবেন। 3 নম্বর সাজু। 4 নম্বর জনি, কেরানীগঞ্জ ঢাকা গন্ধের আহ সহায়তায়, মহায়তা হয়ে গেছে, একটু কি লিখবেন? সহায়তায় 1 নং আসামি মোহাম্মদ সাইফুল হাসান আসলাম আমার মেয়ে নায়িকা হোসেন প্রকৃতিকে জোরপূর্বক উঠাইয়া নিয়ে যায়। বর্তমানে 1 নং আসামি, মোবাইল নং এত নং দ্বারা আমার সহিত কথা বলিয়া জানাই আমরা একত্রে আছি, পরে আসব। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করিয়া থানায় এসে এজাহার দায়ের করিতে সামান্য বিলম্ব হইল। দেখি অনুপ বলেন তো, এই যে যে এজাহার, এই জায়গায় আমাদের দণ্ডবিধি অনুসারে কি সংগঠিত হয়েছে, কি অপরাধ? অপহরণ। কেউ বলেন না। আচ্ছা, অপহরণ, কিডন্যাপিং আর অ্যাবডাকশন, যে কোনো একটা বলতে পারেন। আর কিডন্যাপিং বা অ্যাবডাকশনের মধ্যে পার্থক্য কি বলেন? আনোয়ার বলেন, কিডন্যাপিং আর অ্যাবডাকশনের ভিতরে পার্থক্য কি? কিডন্যাপিং হচ্ছে স্যার জোর করে নিয়ে যাওয়া, আর আর অ্যাবডাকশন হচ্ছে স্যার একটা তারা লোভ লালসা দিয়ে দোষী নিয়ে যাওয়া। না, আহ, ভুলে গেছেন। বিষয়টা হলো যে কিডন্যাপিং বা অপহরণের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য ভালোও থাকতে পারে, পরবর্তী উদ্দেশ্য, কিন্তু তার সম্মতি, বড় মানুষ হইলে তার সম্মতি ছাড়া নিয়ে গেছেন, আর ছেলে হইলে 14 বছরের কম, মেয়ে হইলে 16 বছরের কম, তার সম্মতি থাকলেও সেটা কি হবে? অপহরণ। ধরেন আপনি একজন রে বিপিএল দেখার কথা বলে গোপালগঞ্জ থেকে একটা ছেলের বয়স 10 বছর, তারা ঢাকা নিয়ে গেছেন, তাহলে যদিও আপনার উদ্দেশ্য ভালো এবং ওই ছেলের সম্মতিও ছিল, কিন্তু তার বয়স কত? 10-এর কম, তাহলে এই জায়গা কি হয়েছে? অপহরণ হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আর অ্যাবডাকশনের ক্ষেত্রে বয়স কোনো বিবেচ্য বিষয় নয়। অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদা খারাপ। হয় আপনি তার মুক্তিপণ আদায়ের জন্য নিছেন, নাহলে খারাপ কোনো কাজের জন্য নিছেন, এটা হলো অ্যাবডাকশন। ঠিক আছে? এই জায়গায় ছেলে মেয়ের বয়স কোনো বিষয় না। এই জায়গা হয় প্রতারণা থাকবে, আর নয় জোর জোর থাকবে। ওই যে আমরা ছোটবেলায় যে বলছি
যে অপরিচিত কোনো লোকের কিছু খাবা না, বলে না বাচ্চাদের? তো অপরিচিত লোকরা যে চকলেট দিয়ে যদি নিয়ে যায়, এটা অপহরণ নাকি অ্যাবডাকশন বলেন তো? এটা তো অবশ্যই জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশন। অতএব উক্ত বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে আপনার একান্ত কি হয়? মর্জি হয়। জি, এই হলো আমাদের এজাহারের মুসাবিদা। এখন আসমা খানম একটু বলেন যে এজাহার আর এফআইআর কি এক জিনিস কিনা, বা কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য নাই, একই জিনিস। এজাহারটা হলো যখন আমি এটা আবেদন আকারে করতেছি, এটা হলো এজাহার, এইটার ভিত্তিতে যখন এই নির্দিষ্ট ফর্মে উঠানো হয় তখন এটা এফআইআর। এজাহারটা যখন রেকর্ড হয়ে যায় তখন সেই এজাহারটা কি হয়ে যায়? এফআইআর। আর রেকর্ড হওয়ার আগ পর্যন্ত থাকে এজাহারই থাকে। এজাহারে স্বাক্ষর করে শুধুমাত্র এজাহারকারী, আর এফআইআর দুইজনই স্বাক্ষর করে, সেটা না? জি। তো আমরা আমাদের 25 নং প্রশ্নে চলে আসি। দেখেন, কোয়াশমেন্ট কি? উদাহরণ সহ সংশ্লিষ্ট আইন উল্লেখ পূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোকপাত করুন। তো তার আগে জানা দরকার যে অন্তর্নিহিত ক্ষমতা আসলে কি। অন্তর্নিহিত ক্ষমতা হলো এমন ক্ষমতা যে ক্ষমতা আইনে প্রকাশ্যভাবে কিছু বলে নাই। অর্থাৎ আমাদের সারা পৃথিবীতে যত আইন আছে, সব আইন তো আপনার মানুষের সৃষ্টি। এটা তো আর আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। তাহলে মানুষ যে জায়গায় কোনো কিছু তৈরি করছে, মনে রাখবেন সেখানেই কমতি আছে, মানে সেটা স্বয়ংসম্পূর্ণ না। তো যে কারণে বিচার করতে 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 যদি এমন কোনো পরিস্থিতির তৈরি হয় যে ওই পরিস্থিতি সম্পর্কে আইনে সুস্পষ্টভাবে কোনো বিধান নাই, তো তখন বিচারকরা কি করবেন? তারা কি চুপ করে থাকবেন? না। তখন ন্যায় বিচারের স্বার্থে তার বিচার বুদ্ধি বিবেক বা উচ্চ আদালতের নজির সবকিছুর আলোকে যে ক্ষমতা প্রয়োগ করে তাকেই কি বলে? অন্তর্নিহিত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ক্ষেত্রে আইনের প্রকাশ্য বিধান থাকে সেক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করা যায় কখন? যখন আইনের কোনো প্রকাশ্য বিধান নেই। এখন আমাদের দেওয়ানি কার্যবিধিতে সকল দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে অন্তর্নিহিত ক্ষমতা আছে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনের 561A, 561 ক বা 561A। ভাইভাতে অনেক সময় আপনার অ্যাডভোকেসির ভাইভাটা শুধু এই প্রশ্নও হতে পারে, একটা প্রশ্নই, বলেন তো অন্তর্নিহিত ক্ষমতা দেওয়ানি আদালতের কার আছে, ফৌজদারি আদালতের কার আছে? বলে দেওয়ানি আদালতের আছে কার কাছে? সবার। আর ফৌজদারি কার্যবিধিতে হাইকোর্ট বিভাগে। জি। তো আমরা ফৌজদারি কার্যবিধিতে অন্তর্নিহিত ক্ষমতা তাহলে আসে শুধুমাত্র হাইকোর্ট বিভাগের, এবং এই হাইকোর্ট বিভাগে 561A ধারায় যে আবেদনটা করা হয় সেটাকে বলে কোয়াশমেন্টের আবেদন। কি বলেন? কোয়াশমেন্টের আবেদন। অর্থাৎ যখন কোনো প্রতিকার নাই তখন আমার যেতে হবে কোথায়? কোয়াশমেন্টে। ধরেন, আমি উদাহরণস্বরূপ যদি আপনাকে এইভাবে বলি যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে ডাবল জিও পার্টি আছে, বা রেস জুডিকাটা ডাবল জিও পার্টি তো একই টাইপের নাকি? কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কি রেস সাবজুডিস আছে? মানে একই বিষয় নিয়ে যদি একাধিক মামলা চলে, তাহলে এখানে কি নাই? রেস সাবজুডিস নাই। কারণ তো এই ক্ষেত্রে আপনি পরবর্তী মামলা এটা বিচার বন্ধ করার জন্য আমি আবেদন করতে পারি কিসের? এই 561A এর। যে আমি বলতে পারি যে একই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে অলরেডি একটা মামলা কি চলমান আছে, আবার ভিন্ন জেলায় এই বিষয় নিয়ে আরেকটা মামলা করছে, তাই এই দ্বিতীয় মামলাটা কি করা হোক? বাতিল করা হোক। কোয়াশ শব্দের সাধারণ অর্থ হলো বাতিল। তো যদিও 561 ক ধারায় কোয়াশমেন্টের আবেদন করে, বাট অ্যাকচুয়ালি 561 ক ধারায় কোয়াশ শব্দের কোনো উল্লেখ নেই। কোয়াশ শব্দটার উল্লেখ আছে কত ধারায় বলেন? 232 ধারায়। কত ধারায়? ওই যে চার্জে যদি ভুল থাকে তাহলে চার্জ হাইকোর্ট বিভাগ বা আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে এটা কি করতে পারে? মানে শাস্তি বাতিল করে নতুন করে চার্জ গঠনের নির্দেশ দিতে
এছাড়া কোয়াশমেন্টের সবচেয়ে ভালো উদাহরণ হয় যে আমরা খুব সাম্প্রতিক সময়ে রিভিশন পড়ে এসেছি। আমাদের ফৌজদারি কার্যবিধিতে কি দ্বিতীয় রিভিশন আছে? নাই। দ্বিতীয় আপিল আছে, দ্বিতীয় রিভিশন না। এবং আপনারা জেনে থাকবেন যে 439A তে রিভিশন ক্ষমতা প্রয়োগে দায়রা জজ যে সিদ্ধান্ত দিবে সেটাই কি চূড়ান্ত। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের কাছে দ্বিতীয় রিভিশন করা কি যায়? যায়। তো এক্ষেত্রে আমার একটাই প্রতিকার, যে জায়গায় আইনে কোনো প্রকাশ্য বিধান নাই তাহলে আমার আছে কে 561A। তাহলে দায়রা জজ রিভিশনে যদি কোনো সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করা যাচ্ছে না, কিন্তু হাইকোর্টে কিসে যাওয়া যাবে? 561A তে আমি আবেদন করতেই পারি। বুঝছেন? আবার অনেক ক্ষেত্রে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে, ধরেন যে একজন ব্যক্তিরে, একজন চোরকে একটা জিয়ার মামলা করছিল চোরের বিরুদ্ধে। জিয়ার মানে চোর তো আসলে আমাদের দেশের প্রেক্ষাপটটা এরকম যে একজনের বিরুদ্ধে মামলা হলে, দর্শন মামলা হইলেই বিচারের আগে তার আমরা দর্শক হিসেবে চিহ্নিত করি। চুরির মামলা হইলেই বলে রাখি কি সে চোর, বাট অ্যাকচুয়ালি এটা বলা কিন্তু কি বলেন ঠিক না। তো ধরেন একজন ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা হলো, তো সে ডিসচার্জ দেওয়া হয়েছে তারে। ওই 4 শুনানির আগে যে ডিসচার্জ প্রেয়ার দিছিল তার কি দেওয়া হয়েছে? অব্যাহতি দেওয়া হয়েছে। তো অব্যাহতি যদি দেয় তার বিরুদ্ধে কি আবার মামলা করা যাবে কিনা বলেন? আবার মামলা করা যাবে। কিছুদিন পর ধরেন অব্যাহতি দেওয়ার পর তার বিরুদ্ধে আবার হয়রানি করার জন্য তার বিরুদ্ধে আবার ফের মামলা করতে, আবার কি সেম ঘটনা দিয়ে, যে ঘটনায় একবার তারে কি দিতে অব্যাহতি দিছে, সেম ঘটনা দিয়ে তার বিরুদ্ধে আবার আর একটা মামলা করতে। এখন আমরা জানি যে এই ক্ষেত্রে কি ডাবল জিওপার্টি নীতি প্রযোজ্য হবে কিনা বলেন? হবে না স্যার, ডাবল জিওপার্টি নীতি প্রযোজ্য হতো কখন? যদি ওটা খালাস করা হতো। যদি আগের মামলায় খালাস হতো বা দণ্ড হতো, কিন্তু আগের মামলায় কি হয়েছে? অব্যাহতি। তাহলে এই ক্ষেত্রে সে ওই যে যে যার বিরুদ্ধে যে সিআর মামলাটা হলো সে ডাবল জিওপার্টি নীতি প্রয়োগ তো করতে পারতেছে না, বাট সে হাইকোর্ট বিভাগে 561A কোয়াশমেন্টের আবেদন করতে পারে যে ওনার এই যে দেখেন আমার বিরুদ্ধে একবার মামলা হয়েছিল, আমার অব্যাহতি দিয়ে দিয়েছে, আবার ঠিকই আমার শুধুমাত্র হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে আবার কি সিআর মামলা দায়ের করছে, তাই ন্যায় বিচারের স্বার্থে এই মামলা কি করা হোক, বাতিল করা হোক। বুঝতে পারছেন? তাহলে যখন আইনের কোনো প্রকাশ্য বিধান থাকে না তখন যেতে হয় কিসে? 561 একটু পড়ি দেখেন। ধন্যবাদ। কোয়াশমেন্ট এর অ্যাকচুয়াল বাংলা হচ্ছে বাতিল। 561 ক ধারায় উল্লেখিত 3টি কারণে হাইকোর্ট বিভাগ অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে কোনো মামলার রায়, কার্যক্রম বা আদেশ বাতিল করতে পারে। তাই 561 ক ধারার অধীন প্রদত্ত আবেদনকে কি বলে? কোয়াশমেন্ট বলে। আইনের প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী কোনো ফৌজদারি মামলা বাতিল করার জন্য হাইকোর্ট বিভাগ নিম্নোক্ত কারণসমূহ বিবেচনায় নিয়ে থাকে। এক, যেখানে তথ্য এতটাই অসঙ্গত অযৌক্তিক যে স্বীকৃত তথ্য বা বিষয়গুলোর মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দাঁড় করানো যাচ্ছে না। যে ক্ষেত্রে তর্কিত কার্যধারা শুরু করা হয় বা চলমান রাখা হয় তা আদালতের ক্ষমতার অপব্যবহার করে। যদি কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা চালু রাখছে, অ্যাকচুয়ালি চালু রাখার কোনো নিয়ম নাই, এটা হলো আদালতের কি বলেন অপব্যবহার করে। ধরেন আমি যদি এইভাবে আপনাদের বলি যে একটা মামলা আদালতে যদি জাল জাল কোনো দলিল দেখায়, আদালতে যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে ওই মামলাটা তো স্বয়ং আদালতকে বাদী হয়ে করতে হয়, বাদী হয়ে করতে হয় না? কিন্তু দেখা গেল যে আদালত না করে অন্য কোনো ব্যক্তি করছে এবং আদালত সেটা আমলেও নিছে এবং বিচারও কি বলেন শুরু হয়ে গেছে, বাট ওই মামলাটা তো কি হওয়াই উচিত না। তাহলে আদালত এই জায়গা, যে আদালত মামলাটা আমলে নিছে সে কি করছে? অপব্যবহার করছে না? তাহলে এই ক্ষেত্রে আমার চলে যেতে হবে কোথায়? ওই 561A জি। তারপরে দেখেন, যে ক্ষেত্রে কোনো কার্যধারা শুরু করা বা চলমান রাখার ক্ষেত্রে কোনো আইনগত বাধা বা নিষেধ আছে। এখন আমরা চলে আসি তাহলে দেখেন যে হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা। আইন ও বিচার কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নির্দিষ্ট আইন ও বিধানের মাধ্যমে কোনো বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা দেখা দেয়, যার ফলে প্রত্যাশিত ন্যায় বিচার প্রদান সম্ভব হয় না। আইন প্রণেতাগণ এই ধরনের সীমাবদ্ধ থেকে বের হয়ে আসার জন্য ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইনের সংশ্লিষ্ট কিছু বিধান প্রণয়ন করেন।
মূলত এ ধরনের বিধানই হলো আদালতের সহজাত বা অন্তর্নিহিত ক্ষমতা। আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলতে এমন ক্ষমতাকে বোঝায় যা আইনে সরাসরি বলা না থাকলেও আদালত সেই ক্ষমতা বলে ফলপ্রসূ উদ্দেশ্য অর্জনে তা প্রয়োগ করতে পারে। যখন ন্যায় বিচার পাওয়ার জন্য অন্য কোনো প্রতিকার পাওয়া যায় না, সাধারণত সেসব ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা প্রয়োগ করা হয়। যদি অন্য কোনো প্রতিকার থাকে তখন সেক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করা যাবে না। এটি একটি, আন্ডারলাইন করবেন, অনন্য সাধারণ ক্ষমতা বা কি এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। এই ক্ষমতা ন্যায় বিচারের স্বার্থে অনন্য সাধারণ পরিস্থিতিতে ব্যবহার করতে হবে। তো ফৌজদারি কার্যবিধির 561 ক ধারা অনুসারে হাইকোর্ট বিভাগ অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ধারা 561 ক অনুসারে নিচের তিনটি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। এক নম্বরে দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য। ফৌজদারি কার্যবিধিতে যে জিনিসটা বিধান আছে এরকম কোনো আদেশ কার্যকর করার জন্য। দুই নম্বর দেখেন, কোনো আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য। আর অন্য কোনোভাবে কি, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। তো এই তিনটা পয়েন্ট আমরা একটু ব্যাখ্যা দিছি এখানে, একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধির অধীন প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য। ফৌজদারি কার্যবিধির 561 ক ধারার অধীন প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য হাইকোর্ট অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। যদি দণ্ডাদেশ বিভিন্ন মার্শাল ল আদালত দ্বারা দেয়া হয়, যা মার্শাল প্রোক্লেমেশন বা রেগুলেশন দ্বারা গঠিত, সেক্ষেত্রে 561 ক ধারার অধীন হাইকোর্ট সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। মার্শাল ল বুঝেন? সামরিক আদালত আছে, মার্শাল কোর্ট। ধরেন সেনাবাহিনীর অফিসাররা তাদের অভ্যন্তরীণ কোনো অপরাধ যদি করে তখন তাদের বিচার হয় কিসে? মার্শাল লতে। তো মার্শাল কোর্ট বা মার্শাল লতে বিচার করে যদি কাউরে কোনো সাজা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আবার 561 ক ধারার বিধান প্রয়োগ করা যাবে না। বুঝছেন? অর্থাৎ মার্শাল রেগুলেশন দ্বারা গঠিত মার্শাল আদালত দ্বারা কোনো আদেশ দেওয়া হলে হাইকোর্ট সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। এছাড়া আদালত কর্তৃক এজাহার, আন্ডারলাইন করেন এটা, এজাহার বা চার্জশিট গ্রহণের আগে 561 ক ধারার সুবিধা গ্রহণ করা যায় না। এজাহার এবং কি চার্জশিট গ্রহণের আগে 561 ক ধারার সুবিধা গ্রহণ করা যায়। তাহলে আপনি যদি 561 ক দরখাস্ত দিতেই চান কোনো বিষয়ে, তাহলে ওই মামলাটার কি দিতে হবে? চার্জশিট দিতে হবে, তারপরে 561 কতে যাওয়া যাবে। তারপরে 2 নম্বরে আসেন, কোন আদালতের কার্যক্রমের অপব্যবহার। জি। যে একটু আগে উদাহরণ দিলেন যে কোনো জেআর মামলা অব্যাহতি দিছে, পরবর্তীতে হয়রানি করার জন্য জেআর মামলা দিল, আমাকে চার্জশিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে প্রশ্নটি আসবে। শেয়ার মামলায়, হ্যাঁ, চার্জশিট মানে আমি বলতেছি যে শেয়ার মামলার ক্ষেত্রে তো বলে নাই চার্জশিট দেয় কিসে? জিআর মামলায়। পরবর্তী মামলার জন্য অপেক্ষা করবে। কেন অপেক্ষা করবেন না? না, বিষয়টা যে এখানে বলছে না যে আমি তো ওই প্রেক্ষাপটে যে আমার জেআর মামলা থেকে আমি অব্যাহতি পাইছি, হ্যাঁ, তো আমাকে হয়রানি করার জন্য আবার শেয়ার মামলা হয়েছে, করছে, জি। ওই শেয়ার মামলার ওই যে ইসের জন্য চার্জশিটের জন্য অপেক্ষা করবে না, শেয়ার মামলা তো আর চার্জশিট নাই। জি। তদন্ত প্রতিবেদন সব শেয়ার মামলায় কি হয় বলেন? তদন্ত তো যেটাই দিছে সেটা। শেয়ার মামলা তো বিচারক মহোদয় ইচ্ছা করলে সরাসরি আমলে নিতে পারে। তদন্ত দেয় কখন? যখন আমলে নিব কি নিব না এটা নিশ্চিত হওয়ার জন্য। দেখেন, এটা আসলে মানে আপনারা যখন বিস্তারিত বিষয় হাইকোর্টের পরীক্ষার সময় এই জিনিস আরো ভালো বুঝবেন। হাইকোর্ট পরীক্ষার সময় কোয়াস্টমেন্টের একটা আবেদনই লেখা লাগে, মানে একটা ফ্যাক্ট দেয়, এর উপর কোয়াস্টমেন্টের ড্রাফট করবেন, মুসাবিদা লিখতে হবে। তো কোন আদালতের কার্যক্রমের অপব্যবহার প্রতিরোধ করার জন্য হাইকোর্ট 561 ক ধারার অধীন তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। শহীদুর রহমান খাদেম বনাম রাষ্ট্র মামলায় অভিযুক্ত আবেদনকারীকে টাকা ডিপোজিট করার মাধ্যমে নির্ধারিত তারিখে জামিন দেওয়া হয়, যেটিকে হাইকোর্টের বিজ্ঞ বিচারক আইনে অনুমোদিত নয় বলে ঘোষণা দেন এবং সে আদালতের কার্যক্রমের অপব্যবহার বলে মতামত দেন। ধরেন এখানে নর্মালি দেওয়া হয়েছে যে যখন সে টাকা ডিপোজিট করে যে কোনো একটা মামলায়, ধরেন অর্থের মামলায় বা চেকের মামলায় টাকা ডিপোজিট করার পরে তারে জামিন দিছে, বাট অ্যাকচুয়ালি আইনে এই টাকা ডিপোজিটের সাথে জামিন দেওয়ার কোনো সম্পর্ক
নাই। জামিন দিবে কি দিবে না এটা কার এখতিয়ার? আদালতের এখতিয়ার। এখন আদালত যদি বলে যে তুমি টাকা দিবা তারপরে তোমার জামিন দিব, তাহলে আদালত এই কাজটা কি করছে? নিম্ন আদালত আইনের অপব্যবহার। জি। তারপরে দেখেন ফরেন্স অফ জাস্টিস, দ্যাট মিনস ন্যায় বিচারের স্বার্থে। ন্যায় বিচারের স্বার্থে বা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য হাইকোর্ট বিভাগ ধারা 561 ধারার অধীন ধারার অধীন সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। যেমন অনেক সময় কোনো ক্ষেত্রে এমন পরিস্থিতি দেখা দিতে পারে যে ন্যায় বিচারের জন্য আদালতের কাছে অন্য কোনো বিকল্প উপায় বা প্রতিকার নেই। এক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ন্যায় বিচারের স্বার্থে তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। যেমন দায়রা জজ 439 ধারায় রিভিশন ক্ষমতা প্রয়োগে কোনো সিদ্ধান্ত দিলে উক্ত ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যায় না, কিন্তু হাইকোর্ট বিভাগে কি করা যায়? 561 ধারা আবেদন করা যায়। অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে সহযোগিতা ক্ষমতা আদালতের একটি অনন্য সাধারণ ক্ষমতা। আইনের প্রকাশ্য বিধান থাকলে এমন ক্ষমতা প্রয়োগ হবে, প্রয়োগ হয়ে গেছে, প্রয়োগ করতে পারে না। যদি কোনো জায়গায় আইনের প্রকাশ্য বিধান থাকে সেই ক্ষেত্রে কিন্তু সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করা যাবে। সহযোগিতা ক্ষমতা তখনই প্রয়োগ করা যায় যখন আইনের কোনো প্রকাশ্য বিধান নেই। আমরা এমনিতেই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে খুব মানে দুইটা তিনটা শর্ট নোট আছে। দেখেন 26-এ দেখেন পাবলিক প্রসিকিউটর, এরপরে দণ্ডবিধি। জি, পাবলিক প্রসিকিউটর। দেখি আনারুল হক সাহেব বলেন তো যে আপনি পাবলিক প্রসিকিউটর সম্পর্কে কি জানেন? আমরা তো রচনামূলক প্রশ্ন পড়ে এসেছি, ওই জায়গাও পাবলিক প্রসিকিউটরের এখন পর্যন্ত কি কি ফাংশন পাইছি? পাবলিক প্রসিকিউটর হচ্ছে ধরুন, আহ, সরকারি উকিল, উনি রাষ্ট্রপতি উকিল। হ্যাঁ, উনি প্রথম বক্তব্য রাখবে। আর পাবলিক প্রসিকিউটর সম্পর্কে বলা হচ্ছে 4 লাখের মাপ পাবলিক প্রসিকিউটর। আর একশো ধারা অনুসারে, হ্যাঁ, হ্যাঁ, পাবলিক রাষ্ট্রপক্ষ মানে আমাদের দায়রা আদালতে 565 ধারায় বলছে যে দায়রা আদালতে যে কোনো মামলা পরিচালিত হবে কার কার দ্বারা? পিপি দ্বারা, পাবলিক প্রসিকিউটর দ্বারা। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দায়রা আদালতে পিপি। আর দায়রা আদালতে 565 ধারায় পিপি সবার আগে বক্তব্য শুরু করে। তো তাহলে পাবলিক প্রসিকিউটর হচ্ছে ফৌজদারি মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের একজন উকিল, আইনজীবী। তো নর্মালি বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন আপনারা হয়েছেন কিনা, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করে যখন অপরিচিত কাউরে বলে যে অ্যাডভোকেট, অনেকে জিজ্ঞাসা করে কি সরকারি উকিল নাকি বেসরকারি উকিল। ঠিক আছে, তো তারা আসলে এই সম্পর্কে অবগত না। সরকারি উকিল যদি হন আপনারা কি বেতন দিবে? বেতন, পক্ষে জি। তো এই কারণে উকিল কখনো সরকারি বেসরকারি হয় না। মানে হয় না বলতে আমি বোঝাচ্ছি যে সরকারি কর্মকর্তারা যেরকম বেতন পায় উকিল সাহেবরা তো আর এরকম পাওয়ার সুযোগ নেই। মামলা অনুযায়ী টাকা পাবে। একটা পাই, ফি পাই, জি। দাদা, তো তো তাহলে আমরা দেখি যে পাবলিক প্রসিকিউটর আমাদের ফৌজদারি কার্যবিধি দেখেন 4-1 অনুযায়ী পাবলিক প্রসিকিউটর বা পিপি বলতে 492 ধারার অধীন নিয়োগকৃত যে কোনো ব্যক্তি এবং পাবলিক প্রসিকিউটরের নির্দেশ কর্মে কর্মরত ব্যক্তিকে বোঝাবে। সরকার পক্ষে কোনো মামলা বা কোনো নির্দিষ্ট শ্রেণীর মামলা পরিচালনার জন্য সরকার কর্তৃক নিযুক্ত কোনো আইনজীবীকে পাবলিক প্রসিকিউটর বলে। ফৌজদারি মামলা রুজু হয় কয় ভাবে? 2 ভাবে, পুলিশ আর ফরিয়াদি কর্তৃক। পুলিশ রিপোর্টের ভিত্তিতে যে মামলা হয় তাতে যে আইনজীবী সরকার কর্তৃক নিযুক্ত হয় তাকেই পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল বলে। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় কে? সরকার। ধারা 492 অনুযায়ী সরকার কোন স্থানীয় এলাকার জন্য বা কোনো মামলার জন্য কোনো নির্দিষ্ট শ্রেণীর মামলার জন্য এক বা একাধিক পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে। অপরদিকে 493 ধারা অনুসারে কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া পাবলিক প্রসিকিউটর দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারেন। এই ধারা অনুসারে অন্যান্য সকল আইনজীবী পাবলিক প্রসিকিউটরের তত্ত্বাবধানে কাজ। এটা হলো লিখিত কর্তৃত্ব, বোঝাচ্ছে যে পাবলিক প্রসিকিউটরের ওই ওকালতনামায় স্বাক্ষর দেওয়ার দরকার নেই। উনি যে কোনো সরকারের মানে জিআর মামলা বলেন যে বা দায়রা আদালতে যে মামলা আছে, উনি যে কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া উনি কি করতে পারবেন? কথা বলার অধিকার ওনার আছে। এবং অন্যান্য যদি কোনো অ্যাডভোকেট নিযুক্ত হয়ে থাকেন তিনি কাজ করবেন কার অধীনে?
পাবলিক প্রসিকিউটরের অধীনে। তারপরে দেখেন ধারা 265 ক অনুযায়ী দায়রা জজ আদালতে প্রত্যেক মামলা পাবলিক প্রসিকিউটর দ্বারা পরিচালিত হবে। আর ধারা 494 তো আমরা জানি যে পাবলিক প্রসিকিউটর কি করতে পারে, মামলা চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে আসামি পাবে অব্যাহতি, চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে আসামি পাবে কি, খালাস। হুলিয়া ক্রোক। হুলিয়া ক্রোকের এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমরা পড়ে ফেলেছি কোন জায়গায় জানেন? প্রশ্নের ভিতরে এক জায়গায় ছিল না ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া? তো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার ভিতরে হুলিয়া ক্রোক আছে না? আছে। দেখি অনুপ বলেন, অনুপ বলেন হুলিয়া কাকে বলে, ক্রোক কাকে বলে? হুলিয়া হচ্ছে যখন কোনো ব্যক্তি যে হলো কি করা হয় সমন বা এই সমস্ত দেওয়ার পরে তার আসার কোনো নেই। কোন মামলায়, জিয়ার মামলা না সিয়ার মামলা? ফৌজদারি শিওর? ফৌজদারি মামলা তো বুঝলাম, কিন্তু জিয়ার না সিয়ার? স্যার এটা হলো সিয়ার। কোনটা? সিয়ার। সিয়ার মামলা। দেখছেন প্রশ্ন কিভাবে, মানে ফৌজদারি মামলা যে কোনো মামলা হতে পারে, জিয়ারও হইতে পারে, সিয়ার হইতে পারে। যারে কোনোদিন গ্রেফতার করা যায় নাই, যারে কোনোদিন যে আদালতে কোনোদিন হাজির হয় নাই, এখন নর্মালি আমাদের ফৌজদারি মামলায় আপনারা জানেন, আমি বহুবার বলছি যে প্রথমে যে কোনো মামলা থাকে হলো কগনিজেন্স কোর্টে, আমলি আদালতে। সিয়ার মামলায় আসামি, সেই কয়জন আসামি যতদিন পর্যন্ত আদালতে হাজির না হচ্ছে ততদিন পর্যন্ত ওই মামলা বদলি করবে না, আমলি আদালতেই থাকবে। আর জিয়ার মামলার ক্ষেত্রে যতদিন পর্যন্ত পুলিশ রিপোর্ট না দিচ্ছে, একসেপ্ট না করতেছে, ততদিন পর্যন্ত কোথায় থাকবে? আমলি আদালতে। এখন ধরেন সিয়ার মামলার কথা আমি বলি, যে 5 জন আসামি, 4 জন হাজির হয়েছে, জামিন নিছে, একজন জীবনে হাজিরও হয় নাই, পুলিশ গ্রেফতারও করতে পারে। এখন তার জন্য কি মামলা বিচার ছাড়া আজীবন আমলি আদালতে থাকবে? তাহলে আমরা তো জানি যে সকল আসামি হাজির হলে বা গ্রেফতার হলে মামলা বদলি হয়, কিন্তু এই জায়গা তো 2 বছর হয়ে গেল তারে গ্রেফতার করা যায় না, নিজেও আসে নাই। তো তখন তারে আদালত একটা সুযোগ দিবে, একটা ঘোষণা দেবে, হুলিয়া প্রক্লেম, যে তুমি অমুক অমুক মামলার আসামি, সর্বনিম্ন 30 দিন বা আদালত ইচ্ছা করলে বেশি সময় দিতে পারে, এতদিনের মধ্যে তুমি আদালতে হাজির হবা বা অমুক জায়গায় আত্মসমর্পণ করবা। এই যে যে ঘোষণাটা, এটারে বলে হচ্ছে হুলিয়া। ফৌজদারি কার্যবিধির কত দাঁড়ায়? 87 দাঁড়ায়। হুলিয়ার সময়ের মধ্যে যদি হাজির সে না হয়, অথবা হুলিয়ার সাথে সাথে আদালত তার সম্পত্তি ক্রয় করতে পারে। দুইটা জিনিস মনে রাখেন, হুলিয়ার সাথে সাথে ক্রয় করতে পারে, অথবা কি হুলিয়ার সময় শেষ হওয়ার পরেও ক্রয় করতে পারে। কত দাঁড়ায়? 88 দাঁড়ায়। তাহলে হুলিয়া জারি করতেছে 87, আর ক্রয় করতেছে কত? 88। আমরা প্রিলি পরীক্ষার সময় এই ধারা দুইটা খুব ভালোভাবে পড়ছি, যে হুলিয়া যে আদালত জারি করবে, ক্রোক করবেও কি সেই আদালত। যদি অন্য কোন আদালত ক্রোক করে তাহলে আবার আইনের অপব্যবহার, বুঝছেন? তো ক্রোক যদি করে, এখন এই জায়গা নাই, বাট আমি একটু বলে দিই যে তৃতীয় কোনো ব্যক্তির সম্পত্তি যদি ক্রোক করে, তার প্রতিকার কি? 6 মাসের মধ্যে ওই আদালতে আবেদন করা যে মোটরসাইকেল অনুপের না, মোটরসাইকেল হলো আমার, অনুপের সম্পত্তি ক্রোক করেন, আমারটা ফেরত দেন। তৃতীয় ব্যক্তি আবেদন করবে 6 মাসের মধ্যে, 88(6) ক। আদালত যদি তৃতীয় ব্যক্তির সম্পত্তি ফেরত না দেয়, তাহলে তৃতীয় ব্যক্তি মামলা করবে সত্য, সত্য ঘোষণার দেওয়ানি মামলা 1 বছরের মধ্যে। জি। তো এছাড়া ধরেন উলিয়াদারি করলো আসে নাই, ক্রোক করলো আসে নাই, তারপরে শেষ যে পর্যায়ে সেটা হলো 339B, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। ওই জায়গায় বলা আছে বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে অ্যাটলিস্ট 2টা তারে আরেকবার সুযোগ দেবে যে এতদিনের মধ্যে তুমি হাজির হও। ওই সময়ের মধ্যেও যদি সে হাজির না হয়, তাহলে কি শুরু হবে? তার অনুপস্থিতিতে বিচার শুরু হবে। কিন্তু এই বিধানটা হুলিয়া ক্রোক বলেন ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, এটা তার ক্ষেত্রে প্রযোজ্য না যে একবার জামিন নিছে, যে একবার আদালতে গ্রেফতার হয়ে আসছে। ঠিক আছে? তো এই হলো আপনার হুলিয়া ক্রোক। তো এটা আমি আর বিস্তারিত জায়গা পড়তেছি না, আপনারা একবার পড়লেই জেনে যাবেন। আর বিশেষ ম্যাজিস্ট্রেট, বিশেষ ম্যাজিস্ট্রেট হলো মানে আমাদের ফৌজদারি কার্যবিধির 12 ধারায় আলোচনা করা হয়েছে। বিশেষ ম্যাজিস্ট্রেট মানে আমরা জানি
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে 11 ধারায় আর 18 ধারায়। জেলা পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেয় 11 ধারায়, মেট্রোপলিটন এলাকায় 18 ধারায়, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে 10 ধারায়। আর জুডিশিয়াল বিশেষ ম্যাজিস্ট্রেট আছে 12 ধারায়। যখন কোনো অন্য কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা দেওয়া হয় মেট্রোপলিটন এলাকার বাইরে, তখন তাকে বলে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। যখন কোনো বিচারিক ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ক্ষমতাই দেওয়া হয়, তখন তাকে বলে বিশেষ ম্যাজিস্ট্রেট। আর মহানগর এলাকায় বলা হয় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটা আছে 12 ধারায়, একবার পড়লেই আপনারা বুঝবেন। যেরকম বর্তমান প্রেক্ষাপটে যে সেনাবাহিনীর যে কর্মকর্তা তাদেরকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিছে। তো তারা কি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়া যে জাস্টিস অফ দ্য পিস, জাস্টিস অফ দ্য পিস তো আমরা জানি যে জাস্টিস অফ দ্য পিস আছে ফৌজদারি কার্যবিধির 22 আর কত ধারায়, 25 ধারায়। 22 থেকে 25, বাট অ্যাকচুয়ালি 22 আর 25 ধারায় আছে। মফস্বল এলাকায় হলে 22 ধারায়, আর অন্যান্য জায়গায় কত, 25 ধারায়। তো জাস্টিস অফ দ্য পিস অনুপ কাকে বলে বলেন তো, একটা সংজ্ঞা দেন। জাস্টিস অফ দ্য পিস, হু ইজ জাস্টিস অফ দ্য পিস, মানে তার কাজ কি? জাস্টিস অফ পিস হচ্ছে স্যার, উনি যে আহ, এই শহরের যে আমাদের যে চিফ স্যার আছে, যদি দেখেন যে অনেক ময়লা আবর্জনা ফেলাচ্ছে বা ই করতেছে, সেরকম তখন ওনার চোখে বলে তার উনি কিন্তু এটা পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, এই যে হচ্ছে স্যার জাস্টিস অফ পিস, তাই বলি। বলেন। রাষ্ট্রপতি হচ্ছে এমন একজন ব্যক্তি যে হয়ে পুলিশ ক্ষমতা বলে তুমি মামলা মোকদ্দমা প্রায় যে কোনো একটা ডিসিশন নিতে পারে বা একটা পদক্ষেপ নিতে পারে। এই তো আইনজীবীর ভাষা চলে আসছে। জি, এটা আপনার জাস্টিস অফ দ্য পিস আসলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। তবে জাস্টিস অফ দ্য পিস হলেন এমন ব্যক্তি যিনি ন্যায় বিচারের স্বার্থে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারেন। আমরা জানি যে সচরাচর কোনো অন্যায় হলে আদালতে গিয়ে মামলা করতে হয় বা পুলিশের কাছে গিয়ে কি মামলা করতে হয়, কিন্তু ধরেন একজন জাস্টিস অফ দ্য পিসের সামনে যদি কোনো অন্যায় সংঘটিত হয়, তাহলে উনি সরাসরি স্বপ্রণোদিত হয়ে ওই অন্যায়ের বিরুদ্ধে নিজেই স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করতে পারে বা নিজেই কোনো অ্যাকশন গ্রহণ করতে পারে। তো আমাদের বর্তমানে ডিসি সাহেব ধরেন জেলা প্রশাসনের যে কোনো জায়গা অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বা কোথাও ইট পাতার ইট পোড়াচ্ছে অবৈধভাবে, এগুলার অ্যাকশন গুলো কে নেয়? এই জেলা প্রশাসন। কিন্তু অ্যাকচুয়ালি এই ক্ষমতা আমাদের জাস্টিস অফ দ্য পিসেরও আছে। জাস্টিস অফ দ্য পিস 22 ধারায় হলো সরকার মফস্বল এলাকায় নিয়োগ দিতে পারে, আজ পর্যন্ত জীবনও দেয় নাই। আর 25 ধারায় আছে এক্স অফিসিও জাস্টিস অফ দ্য পিস, সুপ্রিম কোর্টের বিচারক সারা বাংলাদেশের জাস্টিস অফ দ্য পিস। আর জেলা পর্যায়ে হচ্ছে দায়রা জজ, তাহলে 64 জেলার দায়রা জজ তাদের স্ব এলাকার জাস্টিস অফ দ্য পিস। আর আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 64 জেলার 64 জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ব এলাকার জাস্টিস অফ দ্য পিস। এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের ওই মেট্রোপলিটন এলাকার জন্য জাস্টিস অফ দা পিস। এখন অনেকে মনে করেন যে স্যার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু আছে তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হবে কিনা, না, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ দা পিস না। আবার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অফ দা পিস না। তাহলে গোপালগঞ্জের শুধুমাত্র গোপালগঞ্জের জাস্টিস অফ দা পিস কারা? দায়রা জজ আর কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের বিচারপতি, আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ বলেন, তারা সমগ্র বাংলাদেশের জাস্টিস অফ দা। তো এটাই ছিল আপনাদের ফৌজদারি কার্যবিধি। আমাদের দ্বিতীয়বারের মতো শেষ হলো ইনশাল্লাহ। আগামী 15ই ফেব্রুয়ারি লিমিটেশন অ্যাক্টের 100 মার্কের পরীক্ষা, আর 22শে ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের 100 মার্কের পরীক্ষা। আর আগামী দিন মঙ্গলবার ইনশাল্লাহ আমাদের দণ্ডবিধি শুরু হবে। এই আর কি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আজকে এ পর্যন্ত। স্যার এই শিডিউলটা একটু গ্রুপে দিয়ে দিয়েন স্যার। আপনাদের দায়িত্ব দিলাম দেওয়ার, ডেট তো আমি বলেই দিলাম, আপনি দিয়ে দেন। জি স্যার। 15 আর 22, ঠিক আছে। জি স্যার। প্রশ্নগুলো আমার একটু দেন, আমি বাসায় দেখে প্রশ্ন তো